ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫% বেশি হলেও উদ্বেগের বিষয় হলো দেশের মোট গ্যাসের ১৯% ব্যবহার করে শিল্প খাত। বিশাল এই খাত বর্তমানে অস্তিত্ব সংকটের মুখোমুখি। এছাড়া গ্যাসের দাম বাড়ানোয় বিভিন্ন সেক্টরের উৎপাদন কমে গেছে ৩০ থেকে ৫০%। এই অবস্থায় শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের তালিকাতে আলোচনার বিষয় শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি মিলবে কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং সিকোটেক্স ফেব্রিক্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান শিবলি। আমরা আলোচনায় ফিরছি। আমরা শুরুতে মেহেদী হাসান শিবলি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। প্রথমে শিল্প খাতে গ্যাসের বর্তমান কি অবস্থা, চাহিদা কেমন, আপনাদের চাহিদা তুলনায় কতটুকু পাচ্ছেন, একটু বাস্তব অভিজ্ঞতাটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শামসুল আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই শিল্পের একজন প্রতিনিধি হিসেবে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের বৈশ্বিক পরিস্থিতির কারণেই হোক, আমাদের দেশীয় পরিস্থিতির কারণেই হোক, বর্তমানে জ্বালানি শিল্প সংকট নিয়ে আমরা যেই পরিমাণ ব্যতিব্যস্ত অবস্থার ভিতরে আছি, আপনি খুব ভালো করে জানেন যে স্পিনিং মিল গুলো বিশেষ করে অলমোস্ট 50% ডাউন ক্যাপাসিটিতে চলতেছে। তারা রপ্তানি আমাদেরকে দিতে পারতেছে কম, যারা আমরা সুতাগুলো ইউজ করতেছি। তো সামগ্রিক অর্থে আমাদের এই জ্বালানি সংকটটা এমন ভাবে ওতপ্রোতভাবে আমাদের জড়িয়ে আছে। এইটা থেকে পরিত্রাণের উপায় কিভাবে সম্ভব, এটা যদি গভর্নমেন্ট আমাদেরকে একটা কোনো ক্লিয়ার গাইডলাইন্স না দেয়, তাহলে আমাদের পক্ষে সার্ভাইভ করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে অ্যাট দিস মোমেন্ট। ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়, অর্থাৎ ডাউন ক্যাপাসিটিতে স্পিনিং মিলগুলো চলছে, তার মানে আপনাদেরকে সুতা সরবরাহ করা যাচ্ছে না। সুতা সরবরাহ যদি ঠিকভাবে না হয় উৎপাদনও ব্যাহত হচ্ছে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা ডক্টর শামসুল আলম আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা শুনছিলাম সিকোটেক্স ফেব্রিক্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান শিবলি যে কথাটাই বলছিল। ডক্টর শামসুল আলম, আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন। হ্যাঁ, আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে হচ্ছে সেটি হচ্ছে এই যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহটা একটা চ্যালেঞ্জ। আপনি দীর্ঘদিন নিয়ে এই সেক্টরটা নিয়ে কথা বলে আসছেন, কাজ করে আসছেন, এখনো পর্যন্ত এসে আমরা শুধু সমাধানটা করতে পারছি না কেন আসলে? সমাধান না করতে পারার মৌলিক দুটো কারণ। একটা হচ্ছে এই খাতকে একসময় সেবা খাত ছিল, পরবর্তীতে এ খাতকে বাণিজ্যিক খাতে রূপান্তরিত করা হলো এবং এ খাতকে ব্যক্তি খাতে নিয়ে যাওয়া হলো। এ খাতকে সরকারের রেভিনিউ আর্নিং খাত হিসেবে প্রতিষ্ঠিত করার কৌশল গ্রহণ করা হলো। এ খাত থেকে সরকার একদিকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে, কর্পোরেট ট্যাক্স নিচ্ছে, অন্যদিকে লভ্যাংশ নিচ্ছে এবং সরকার এ খাতকে ভেঙে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে প্রায় ৭৫টা কোম্পানি পরিণত করেছে। এই সমস্ত কোম্পানির আপনার বিভিন্ন ধরনের ব্যয়, বিশেষত যে খাত আপনার লোকসানি খাত, যে খাতে এক বিদ্যুৎ খাতের কথাই যদি বলেন, সেখানে ৬২,০০০ কোটি টাকা বছরে আপনার ভর্তুকি যাচ্ছে, ঘাটতি যাচ্ছে, যেখানে উত্তর ঘাটতি পুঞ্জীভূত হচ্ছে, যেখানে ব্যয় আয় করে ব্যয় সংকুলন করতে পারছে না, সে খাতকে মুনাফা খাত দেখিয়ে ব্যয় বৃদ্ধি করা এবং সে খাতে এর কর্মচারী কর্মকর্তাদেরকে ব্যক্তিখাত কোম্পানির স্ট্রাকচারে বেতন দেওয়া, তাদের প্রফিট বোনাস দেওয়া, ২৪টা ২৫টার মিটিং করে সেই সব মিটিং এ সিটিং অ্যালাউন্স দিয়ে ব্যয় বৃদ্ধি করা, এইসব কৌশল যখন নেওয়া হয়েছে তখন এ খাতকে সর্বনাশ করা হয়েছে। এইটা একটা বিষয়, এটা আসতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই খাতকে আমদানি বাজারে এইগুলো করা হয়েছে মুনাফামুখী, মুনাফা খাত হিসেবে প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে এ খাতে ব্যয় বৃদ্ধি করা, অন্যায় ও অযৌক্তিকভাবে ব্যয় বৃদ্ধি করে একটা লুণ্ঠনের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, যাতে করে আমদানিকারকরা এই খাত থেকে প্রচুর প্রচুর মুনাফা অর্জন করতে পারে। ২০০৬ সালে যেখানে গ্যাস রপ্তানির বিরুদ্ধে মানুষকে পথে নামতে হয়েছিল, কয়লা রপ্তানির বিরুদ্ধে জীবন দিতে হয়েছিল, সেই খাত রাতারাতি কি করে আমদানি খাতে পরিণত হলো, এই প্রশ্নটা কেন উঠছে না? বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পরিবর্তন হয়ে গেল। এই যে জ্বালানি খাতে নানা ধরনের বৈষম্য কাজ করছে, বিরাজ করছে, সেই সব বৈষম্যগুলো যদি প্রতিরোধ করা যেত, সমতা আনা যেত, তাহলে আজকের শিল্প খাতে যে হাহাকার এবং অনিশ্চয়তা, সেইটা দূর করার জন্য
কোনো বিষয় ছিল না। এখন আপনি আসেন যে কেন 2008 সালে জ্বালানি উন্নয়ন তহবিল করা হলো, গ্যাস উন্নয়ন তহবিল করা হলো, বিদ্যুৎ উন্নয়ন তহবিল করা হলো, প্রায় 6-7 হাজার কোটি টাকা এইভাবে দেওয়া হলো এই খাতকে, পাবলিকের বিদ্যুতের বিলের সাথে, আপনার গ্যাসের বিলের সাথে এগুলো দেওয়া হলো। সেই টাকা যদি গ্যাস খাতের কথা বলেন, 2022 সালে গণশুনানি যথাযথভাবে হয়েছে, তারপরে আর হয়নি। সেখানে দেখা গেল 65% টাকা খরচ করেনি। যেখানে সক্ষমতা, দেশীয় কোম্পানির বিনিয়োগ সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন করার কথা ছিল এবং আইওসির গ্যাস কমিয়ে আনার কথা ছিল, সরবরাহ অনুপাত বাড়ানোর কথা ছিল দেশীয় গ্যাসের, তখন কিন্তু এলএনজি আমদানির কথা আসেনি। যখন এই টাকা খরচ না করে এই সমস্ত কোম্পানিগুলোকে ক্রিপল করে রেখে এই গ্যাস সেক্টরে গ্যাস সংকটের আকার সৃষ্টি করে আমদানির বাজার তৈরি করা হলো, এই জায়গাটায় নতুন সরকার এসে হাত দেওয়ার কথা ছিল। আপনারা দেখবেন যে আমরা কিভাবে পরিকল্পনাগুলো জমা দিয়েছি, কেন সংস্কার চেয়েছি, সংস্কার কি কি চেয়েছি, পত্র পত্রিকা এসে, আপনারা টেলিভিশনে প্রচার করেছেন। কেন সরকার এই সংস্কারের দিকে আগালো না? কেন 6টা কমিশন গঠন করা হলো? কেন শিক্ষায় সংস্কার হলো না? কেন জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সংস্কারের হাত দিল না? কেন ধারাবাহিকভাবে আগের সরকার যা করে গেছে তাই ধারাবাহিকভাবে রক্ষা করা হলো? কেন দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ আইন বাতিল করার পরেও এই আইনের আওতায় যে সমস্ত অপকর্ম অর্থাৎ করা হয়েছে অনেকগুলো তা কারণ, যে সুরক্ষা দেওয়া কারণগুলো হলো? আসলে মানে মানে মনোযোগের আকর্ষণ করতে পারেনি হয়তো, বা যেখানে সংস্কার হওয়ার কথা ছিল সেই জায়গায় সংস্কারটি হয়নি। আপনাদের যে গ্যাস পাবলিকতে কি জটিলতা সেগুলো তুলে ধরেছেন। এই মুহূর্তে আসলে যদি আমদানি নির্ভর গ্যাসের উপর, মানে গ্যাসের উপরে যদি নির্ভর হতে হয়, উৎপাদন খরচ তো বাড়ছে, সেক্ষেত্রে শিল্পের কি কি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন? শামসুল আলম স্যার যথার্থই বলেছেন যে 2006 সালের পর থেকে যত ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, এগুলো অনেক উদ্যোগই কিন্তু আমাদের সাথে, আমরা যারা অংশীজন বা স্টেক হোল্ডার যেভাবেই বলেন, এগুলোর সাথে আমাদেরকে কখনোই ইনভলভ করা হয় নাই। কিছুটা বলতে গেলে গায়ের জোরেই চিন্তা ভাবনা করা হয়েছে যে আমি 50% পর্যন্ত গ্যাসের বিল বাড়ায় দিলেও সম্ভবত এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে। বাট এই টিকে থাকাটা কিভাবে হয়, এটা তো কোনো ম্যাজিক না যে আমি আলাদিনের চেরাগ টিপ দিলাম আর দৈত্য এসে আমাকে করে দিয়ে গেল। এটার পিছনে অনেক সায়েন্স থাকে, অনেক বিজ্ঞান থাকে, অনেক অঙ্ক থাকে। এই অঙ্কগুলো যদি আমরা না করতে চাই, মনে মনে মন কলা কলা আমরা সবাই খেতে পারবো, কিন্তু আসলে সত্যি কথা বলতে কাজের কাজ কোনোভাবেই হবে না। তা আমি আসলে ছোট্ট করে যেটা বলতে চাই, যে আমদানি নির্ভর গ্যাস যদি এখন আমাদের কিনতেই হয়, তাহলে ওটা কিভাবে কিনবো, কত দিন কিনবো, এবং আমাদের যে ইনহাউস ক্যাপাসিটিতে গ্যাস জ্বালানি যেগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে আরো গতিশীল গতিময় করে শিল্পে দিতে পারি সেই জায়গাতে, এবং কতটুকু আমরা দিব আমাদের টেক্সটাইল খাতের জন্য, কতটুকু দিব আমাদের সার শিল্পের জন্য, কতটুকু দিব আমাদের ওষুধ শিল্পের জন্য, এগুলো সব আসলে যাচাই বাছাই করার সময় চলে আসছে। এখন আসলেও আমরা ওই উট পাখির মতো মাথা ডুবায় রাখলে কোনো না কোনো ভাবে হয়ে যাবে, এটা হবে না। আমাদেরকে সামগ্রিক অর্থে চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের এই শিল্পটাকে সামনে আগায় নিব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ডক্টর শামসুল আলম, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে সেবা খাতকে বাণিজ্যিক খাতে নেওয়া হয়ে গেছে, সেখান থেকে ব্যক্তি খাতে নেওয়া হয়ে গেছে, মুনাফা খাত তৈরি করা হয়েছে, আমদানি নির্ভরতা বেড়েছে এবং 2022 সালের পর থেকে গণশুনানি হয়নি। এবং তো বলা তো হচ্ছে 2030 সালের পর দেশীয় যে গ্যাসের মজুত আছে সেটি হ্রাস পাওয়ার বিষয়টি বলা হলো, কিন্তু অফশোর এবং অনশোরে গ্যাস অনুসন্ধানে তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম নেই। আপনি কি মনে করছেন, এটা কি আমাদের সক্ষমতারও নাকি সদিচ্ছার অভাব? আমাদের পলিসিগত ত্রুটি বলবো না, বিভ্রান্তিও বলবো না, আমি বলবো যে আমরা যা চেয়েছিলাম তাই করেছি। এখন আমি যদি সুস্পষ্টভাবে বলি তাহলে এটা পলিটিক্যাল কথা হয়ে যায়। আমরা বিদ্যুতের বাজার, জ্বালানির বাজার এককভাবে এই উপমহাদেশে ইন্ডিয়ার বাজার তৈরির কাজে মন দিয়েছিলাম, এই কথাটা তো আগে স্বীকার করে নিয়ে আমাদের সমাধান করতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে কথাটা শিল্প খাত থেকে এসছে, মেহেদী হাসান সাহেব বলেছেন যে আমাদের যদি এলএনজি থেকেই যদি গ্যাসের সরবরাহ নিতে হয়, তাহলে আমাদের দেশীয় গ্যাসের অনুপাত আস্তে আস্তে কমে যাচ্ছে, এলএনজি বেড়ে যাচ্ছে। তা আমি তার সঙ্গে আরেকটা তথ্য যোগ করব
যে ৭৫ টাকা দরে গ্যাস কিনতে হবে এলএনজিতে, শতভাগ এলএনজি দিয়ে শিল্প খাত চলবে, তাই তাকে অভ্যস্ত করার জন্য প্রস্তাব আসলো ৭৫ টাকা গ্যাসের দাম দিতে হবে শিল্প খাতকে নতুন শিল্প করলে, মানে নতুন শিল্পে স্থাপনার জন্য, অথবা নতুন গ্যাস কানেকশনের জন্য, অথবা লোড স্যাংশনের জন্য। এই যে একটা মেসেজ আমরা দিলাম, এই যে সিগন্যাল আমরা দিলাম, এটার অন্তর্নিহিত তাৎপর্য অনেক গভীরে। তার মানে কি, যে আমরা শিল্প পণ্যের বাজারও এদেশে তৈরি করতে চাচ্ছি, যা শিল্প পণ্য আমদানিকৃত শিল্প পণ্য হবে, আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। আমরা কি একবারও ভেবে দেখেছি যে গার্মেন্টস খাতে এমনিতেই ভ্যালু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে কম অ্যাড হয়, সুতরাং তাদের মার্জিন এমনিতেই কম থাকে। তো তাদের এই মার্জিনের উপরে যদি তাদের ব্যয় এইভাবে জ্বালানির নীতি বা কৌশল নির্ধারণের কারণে এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়, তাহলে এই শিল্পের অস্তিত্ব থাকবে না, বিপন্ন হবে। এটা বোঝার জন্য কি বেশি লেখাপড়া লাগে? নিশ্চয়ই নয়। এই প্রশ্নটা আমি শুধু বলতে চাই, সরকারের কাছে করতে চাই, সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছে করতে চাই। এবার আমার শেষ কথাটা হচ্ছে যে আমরা আপনাদের হাতে টাকা দিয়েছি, যা খুশি তাই করার সুযোগ দিয়েছি, আপনারা জোর করে হলেও যা খুশি তাই করেছেন বছরের পর বছর ধরে, দয়া করে ক্ষমা দেন, ছেড়ে দেন। যারা জ্বালানি কিনবে, যারা জ্বালানি ব্যবহার করবে, ব্যবহার করে যারা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করবে, পরিচালনা করবে, শিল্প খাতে উৎপাদন বাড়াবে, কৃষি খাতে বাড়াবে, বাণিজ্যে উৎপাদনশীলতা বাড়বে, তাদের প্রতিনিধিরাই এই সমস্যার সমাধান করুক, তাদেরকে দিয়ে কমিশন গঠন করে দিন, তারাই জ্বালানি খাত সংস্কার করুক এবং তারাই তাদের খাত বুঝে নিক। তারা তাতে যদি বেঁচে থাকলে থাকবে, মারা গেলে মারা যাবে। আপনাদের মতো বিশেষজ্ঞ দরকার নেই, আপনাদের মতো সরকারি প্রচেষ্টারও দরকার। এটা যেদিন আমরা করতে পারবো, আমাদেরও হয়তো জোর খাটায় করতে হবে। এসব বিষয় যখন অবিচার গেড়ে বসে, তখন মানুষ বিদ্রোহী হয় নিশ্চয়ই, এবং অর্থাৎ মানুষকে স্টেক হোল্ডার আবার যারা হয়তো আছে তাদের বিদ্রোহী সাথে করে। আলোচনা করে, যারা উৎপাদন করবে তাদের সাথে আলোচনা করে তাদের আলোচনা নয়, বিষয়গুলো তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে নিশ্চয়ই, দিয়ে, মানে তাহলে তাদের হয়তো হাতে ছেড়ে এই দেওয়া। যে জটিলতা রয়েছে এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।